একসময় ডক্টর ইউনূস সরকারেরই উপদেষ্টা ছিলেন এবং বেশ কয়েক মাস উপদেষ্টা ছিলেন এবং সরকারের সক্রিয় একজন অংশীদার ছিলেন। তারপর এনসিপি দল গঠন করা হয় এবং এনসিপি দলের এই মুহূর্তে মুখ্য সংগঠক বা প্রধান নেতা বা অন্যতম দলীয় মুখ নাহিদ ইসলাম, তার এক বিস্ফোরক মন্তব্য নিয়ে ইতিমধ্যে বাংলাদেশের গণমাধ্যম তোলপাড়। আজকে নাহিদ ইসলামের করা কয়েকজন উপদেষ্টার সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থানের বিষয় নিয়ে আজকের আলোচনা করব এবং এই আলোচনায় নাহিদ ইসলাম কাকে কাকে ইঙ্গিত করেছেন বা কাকে কাকে তিনি মনে করতে পারেন, আমরা সেটা একটু নাড়াঘাটা করে দেখার চেষ্টা করব যে নাহিদ ইসলাম আচমকা এই মন্তব্য কেন দিলেন, আর কয়েক মাস বাদে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, তার আগে এই মন্তব্য দেওয়ার কারণ কি, কিংবা এই মন্তব্য শুধুই কি মন্তব্য না এর মধ্যে সত্যি তার কোনো সত্যাসত্য রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা আর আপনাদের সঙ্গে আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে প্রতিদিনকার মতো আমার বন্ধু সাংবাদিক বিশ্লেষক পরমাশিস গোসাই। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত। পরমাশিস, আমরা বরাবরই দেখছি যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন যতই এগিয়ে আসছে ততই নানামুখী রাজনৈতিক তাপ উত্তাপ বাড়ছে। একদিকে আমরা দেখলাম যে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান বিস্তারিত সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি তার যাবতীয় প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়েছেন। অন্যদিকে ভারত বাংলাদেশের সম্পর্ক, ভারতের শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি করেছেন আরেক এনসিপি নেতা এবং সেই দাবি এমন ভাবে দাবি করেছেন যেখানে শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশের মানুষের কাছ থেকে ভারত প্রত্যাশিত আচরণ পাবে না এবং ভারতের বিরুদ্ধে আরো বেশি বাংলাদেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠবে। এবং তুমি জানো যে খাগড়াছড়িতে এই মুহূর্তে বাংলাদেশের একটি আইন শৃঙ্খলা জনিত একটি সংকট তৈরি হয়েছে, সেখানেও সরাসরি ভারতকে দায়ী করা হচ্ছে। আবার প্রাসঙ্গিকভাবে ভারতের পক্ষ থেকে আমরা যখন দেখি বাংলাদেশের একটি প্রতিনিধি দল, সাংবাদিক প্রতিনিধি দল যখন দিল্লি সফর করছেন, তখন ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং সেই সুসম্পর্ক বাংলাদেশের আগামী নির্বাচিত সরকারের সঙ্গে অব্যাহতভাবে রাখার কথা বলা হয়েছে এবং চলমান এই সরকারের সঙ্গে ভারতের সুসম্পর্ক বা ভারত কাজ করে যাচ্ছে এই কথাও বলা হয়েছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই নানা দিক থেকে সংবাদ শিরোনাম হচ্ছে। তোমার কি মনে হয় নাহিদ ইসলামের এই বক্তব্য শুধুই কি সংবাদ শিরোনামের জায়গা পাওয়ার জন্য, নাকি এর ভেতরে গভীর কিছু আছে? আদৌ উপদেষ্টারা কি সেফ এক্সিট বা নিরাপদে পালিয়ে যাওয়ার পথ খুঁজছেন, বা কারা কেন এই কথাটি বললেন? এটা কি সত্যি শিরোনাম হওয়ার মতো নাকি ভেতরে কিছু আছে? দেখো, নির্বাচন মানেই একটা শব্দ বারবার উঠে আসে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী। নির্বাচনের আগে নাহিদ ইসলাম তো এখন একটা দল করে এনসিপি, তো সেই এনসিপি দলের নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল তো আছেই। এখন প্রত্যেকে আলাদা আলাদা করে জনমানুষের জায়গা নেওয়ার জন্য বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে কেউ ভারত বিদ্বেষের কথা বলে বাংলাদেশের মানুষের মন জিতবে। রাজনীতিক ভাবে আমি বলেছি আমাদের প্রথম কলকাতার আমাদের এই প্রাসঙ্গিক প্রসঙ্গে আমি রাজনীতির নায়ক বলেছি, ডাক্তার তারেক রহমানকে বলেছি, সাজ্জি সালাম একরকম কথা বলবে। এখন একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এক এক রকম ভাবে কে কতটা জনমানসে জায়গা করে নিতে পারে, হৃদয়ে, ভোটের বাজারে, ভোট পাওয়ার ক্ষেত্রে, ভোট বাক্সে নিজেদের খতিয়ান বাড়ানোর জন্য এরকম এখন অনেকে মন্তব্য করবে। এখন যদি নাহিদ ইসলাম এই মন্তব্য না করে তাহলে তো তাকে তো এটা তো বলতে হবে, তাকে জায়গা না বললে তার গুরুত্ব থাকবে না। বলার জন্য বলেছে, এরকম অনেক বলবে। এখন তো 90 দিন বাকি আছে, অনেকে অনেক নতুন নতুন মন্তব্য করবে, এটা প্রচারে আসবে। বাংলাদেশের মানুষ কোনটাতে কার কথায় চিড়ে ভিজবে, প্রত্যেকে এখন চিড়েতে ভেজানোর জন্য ব্যস্ত থাকবে, নানা রকম রাজনৈতিক বক্তব্য দিয়ে এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যারা আছে তাদের বিরুদ্ধে বলবে। এটাই তো হওয়ার কথা, এটা আমাদের দেশেও হয়, এটা কোনো নিয়ে সমস্যা নেই। তুমি কি শুধু বলতে চাচ্ছ যে আলোচনা করব নাহিদ ইসলাম শুধু তার এই বক্তব্যকে প্রতিষ্ঠা করার জন্যই বলেছেন, নাকি ভেতরে আরো কিছু আছে? কারণ নাহিদ ইসলাম কিন্তু শুধু যে উপদেষ্টাদের নিরাপদে পালিয়ে যাওয়ার বা বেরিয়ে যাওয়ার কথা উনি বলেছেন তা কিন্তু নয়, পরিষ্কার বলেছেন যে রাজনৈতিক দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেককে বিশ্বাস করাটাও তাদের ভুল হয়েছিল এবং নাহিদ ইসলামদের উচিত ছিল, তারা নিজেরা স্বীকার করেছেন, যে ছাত্রনেত্রকে আরো শক্তিশালী করা, সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া, নাগরিক সমাজ বা রাজনৈতিক দলকে বিশ্বাসটা করা হয়েছিল যে তারা আস্থা রেখেছিল যে জায়গায় আসলে তারা প্রতারিত হয়েছে, অর্থাৎ নাগরিক সমাজ বা রাজনৈতিক সমাজকে তারা বিশ্বাস করেছিলেন এবং তারা এই মুহূর্তে এই এনসিপি বা এই ছাত্র সমাজ তারা প্রতারিত হয়েছেন। অনেক উপদেষ্টা নাকি নিজেদের আখের গুছিয়েছেন, সেটাও উনি বলেছেন। একটু অবসাদে আছে, একটু তো রাজনীতিক হিসেবে তো খুব স্মল,
মেয়াদ তো স্মল। তুমি নাহিদ ইসলামের বক্তব্য যদি শোনো আর তারেক রহমানের বক্তব্য যদি শোনো, ম্যাচুরিটির একটা অভাব বোঝো তো। জনপ্রিয়তা মানেই কিন্তু আমার ম্যাচুরিটি আসেনি। এত তাড়াতাড়ি হতাশ হচ্ছেন কেন? নতুন দল করেছেন, বাংলাদেশের মানুষের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আসবে, এখন কি এইসব বলা, এটা কিছুটা এক একটা কিছুটা না নিজেকে মানে স্বীকার করে নেওয়া। যদি কোনো সমস্যা হয়, আমি তো বলেছিলাম, বোঝাতে পারলাম? এইটা বলেও যদি কিছুটা জায়গা, মাইলেজ, প্রিভিলেজ, সমর্থন, ভোট বাক্সে আশীর্বাদ, এটাও একটা পলিসি। এটা আমি ম্যাচুরিটি নেই বললাম তা না, এটাও একটা কৌশল হতে পারে। তুমি মানে ম্যাচিউরিটি নেই এইটা এইভাবে বললে বিষয়টি কিভাবে দাঁড়ায়? ম্যাচিউরিটি নেই এটা আমার মনে হয় যে খানিকটা, কারণ ম্যাচিউরিটি না থাকলে 15 বছর একটি সরকারকে কিভাবে তারা উৎখাত করলেন, কিভাবে বুক চিতিয়ে দিলেন, রক্তাক্ত রাজপথ হলো এবং বাংলাদেশের ওই সময়কার সরকার প্রধানকে পালাতে হলো। এবং আমি কিন্তু ম্যাচুরিটি বলছি কি, গণবিক্ষোভ, বিদ্রোহ, আন্দোলন, আবেগ, গণবিক্ষোভ, বিদ্রোহ, আন্দোলন, আবেগ দিয়ে এটা হয়েছে। আমি বলতে চাইছি রাজনৈতিক ম্যাচুরিটি। সামনে নির্বাচন, যাদের বিশ্বাস করেছিলাম তারা পাশে থাকছে না, এটা হয় কৌশল, তাহলে ম্যাচুরিটির অভাব। তারেক রহমানের বক্তব্যের মধ্যে আজকে কোনো হতাশা ছিল? 7,000 কর্মীকে আমরা সাসপেন্ড করেছি, কিছুটা বদনাম প্রশাসন কি করছে, এটা হচ্ছে রাজনীতিকদের বক্তব্য। আইন আইনের পথে চলবে, উনি বলেছেন আইন আইনের পথে চলবে, সব রাজনৈতিক দলকে জায়গা দেওয়া উচিত। এটা হচ্ছে রাজনৈতিক ম্যাচুরিটি। বিশ্বাস করেছিলাম, ভুল করেছিলাম। দেখো, নাহিদ ইসলাম আজকে দুদিন ধরে আলোচনা এসছে একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারের পর। সেই সাক্ষাৎকারের অংশ, আমরা যেটাকে কাট পিস বলি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এ নিয়ে অবশ্য রাজনৈতিকভাবে পরবর্তীতে নাহিদ ইসলাম এখনো পর্যন্ত গণমাধ্যমকে নতুন করে কিছু বলেনি, মানে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জাস্টিফাই করার মতো কিছু বলেননি। কিন্তু আমাদের যেটা বিশ্লেষণ সেটা হচ্ছে যে নাহিদ ইসলামের দল, রাজনৈতিক দল বা ছাত্র জনতার প্রতিনিধি, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দুজন, কিন্তু এখনো ডক্টর ইউনূস সরকারের প্রভাবশালী দুজন উপদেষ্টা, এবং দুজন উপদেষ্টার মধ্যে একজন উপদেষ্টার বিরুদ্ধেও কিন্তু নানা রকম ভাবে তার বাবাকে নিয়ে, তার নিজের দপ্তরের একজন ব্যক্তি, আত্মসহায়ককে নিয়ে তুমুল বিতর্ক রয়েছে, এবং তার হাঁসের মাংস খাওয়া নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে। আরেকজন উপদেষ্টার সম্পর্কে সরাসরি বিতর্ক না থাকলেও তাকে তার এক দুঃসম্পর্কীয় আত্মীয় বিদেশে থাকেন এবং সেখানে কিছু হোয়াটসঅ্যাপে কথা চালাচালি, টাকা পাঠানো এবং মোটা অঙ্কের টাকা পাঠানো না পাঠানো নিয়েও আলোচনা সমালোচনা তুমুল রয়েছে। তার রাজনৈতিক প্রতিপক্ষরা বিভিন্ন সময় আলোচনা সমালোচনা করেন। সরকারের উপদেষ্টার পরিষদের মধ্যে দুজন প্রভাবশালী উপদেষ্টা রয়েছেন এবং তাদের মধ্যে আবার একজন মাস্টার মাইন্ড, এই ছাত্র জনতা বা আওয়ামী লীগ সরকারকে ফাটানোর জন্য যে একজন মাস্টার মাইন্ড, উনি রয়েছেন এই উপদেষ্টা পরিষদে। তারপরেও নাহিদ ইসলাম বলেছেন তারা কেউ সরকারের উপদেষ্টা হতে চাননি, তারা চেয়েছিলেন জাতীয় সরকার গঠনের, মানে সেটা হলে ছাত্রদের দায়িত্ব নিতে হতো না। রাজনৈতিক শক্তি বা অভ্যুত্থানের শক্তি সরকারে না থাকলে অন্তর্বর্তী সরকার 3 মাসও টিকত না। প্রথম 6 মাস সরকারকে উৎখাত করা এবং প্রতি বিপ্লব করার নানা ধরনের চেষ্টা চলমান ছিল। এটা এখনো মাঝে মধ্যে আছে। খুব গুরুত্বপূর্ণ বক্তব্য এটি সম্ভবত সরকার এই খবরের ক্যাচলাইন হওয়া উচিত ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দুজন প্রতিনিধি যদি না থাকতেন, বা নাহিদ ইসলাম তো পরে এসছেন, ওই সময় তিনিও ছিলেন, ওই সময় কিন্তু তথ্য উপদেষ্টা ছিলেন না, তিনি পরে ইনক্লুড হয়েছেন, যে যাকে মাস্টারমাইন্ড বলা হচ্ছে। এই দুজন ওই সময় ছিলেন বলেই ডক্টর ইউনূস সরকারকে আবার প্রতি বিপ্লবের মাধ্যমে হটানো যায়নি, তাই তো? উনি এটা এইভাবে বলেছেন। তো তোমার কি মনে হয় কতটা গুরুতর অভিযোগ? দেখো, বিষয়টা হচ্ছে নাহিদ ইসলাম যে জায়গায় দাঁড়িয়ে কথাগুলো বলছেন, যে পরিসরে দাঁড়িয়ে কথাগুলো বলছেন, উনি অনেকটা বেশি দেখেছেন। এটা তো ঘটনা, ওটা তো আমি দেখিনি, আমরা জেনেছি। এখন সামনে নির্বাচন, উনি আত্মসমালোচনা, আত্মসন্তুষ্টিতে না ভুগে আত্মসমালোচনা করছেন, পোস্টমর্টম করছেন তাদের অবস্থান, এই অন্তর্বর্তী সরকারের ভালো দিক, মন্দ দিক, অভাব, অভিযোগ, বিভিন্ন যে অভিযোগ জমা পড়েছে বিভিন্ন লোকের সম্পর্কে যেটা জানা যাচ্ছে, উনি ওনার অবস্থানটা পরিষ্কার করে দিতে চাইছে। তার কারণ উনি রাজনীতিতে চলে এসেছেন, নির্বাচনে দাঁড়াবেন, জিতবেন বা হারবেন তার সময় বলবে। ওনার ইমেজটা, উনি একক, ওনার দল এখন তো সকলকে নিয়ে, সেই জায়গাটা পোস্টমর্টম করছেন, মানুষকে জানান দিচ্ছে, এর বেশি কিছু নয়। নাহিদ ইসলামের একেবারে গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ অংশ বলবো এবং সেই অংশের বিশ্লেষণ শুনবো পরমাশিসের কাছ থেকে। পরমাশিস, একেবারে শেষ পর্যায়ে আলোচনা বিশ্লেষণ চলে এসেছি। আমি নাহিদ ইসলামের যে কথা নিয়ে আলোচনা হয়েছে, যে
আলোচনা চলছে। নাহিদ ইসলাম বলছেন যে উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজো করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন। এটা আমাদের অনেক পোহাতে হচ্ছে এবং পোহাতে হবে, নাহিদ ইসলাম বলছেন। কিন্তু তারা যদি এটা বিশ্বাস করত যে তাদের নিয়োগকর্তা ছিল গণ অভ্যুত্থানের শক্তি, রাজপথে নেমে জীবন দেয়া এবং আহত সাধারণ মানুষজন, এবং তারা যদি তাদের ওপর ভরসা করত, তাহলে উপদেষ্টাদের এই বিচ্যুতি হতো না। অর্থাৎ উপদেষ্টারা যে নৈতিকভাবে তাদের বিচ্যুতি ঘটেছে, তারা কোথাও গিয়ে কম্প্রোমাইজ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। বলতে কাকে বুঝিয়েছেন সেটা তুমিও বুঝতে পারছো। তুমি কি পরিষ্কার করবে যে এই নাহিদ ইসলামের এই বক্তব্য থেকে কি রিজাকশন পেয়েছে? না, এটা তো স্বাভাবিক। সব উপদেষ্টাই এনসিপি কে সমর্থন করবে তা তো নয়, এটা তো স্বাভাবিক। জানি ও কারুর নাম করুক বা না করুক, বা আমি জানলেও বা আমিও নাম করব না, সব উপদেষ্টাই অন্তর্বর্তী সরকারের তার মেয়াদ কতদিন, ক্ষমতার অলিন্দে যাওয়ার জন্য নাহিদ ইসলাম ওকে বুকে হাত রেখে বলতে পারে না যে ক্ষমতার অলিন্দে না বসলে বাংলাদেশের মানুষের পাশে আপনি থাকবেন কি করে? আর ক্ষমতার অলিন্দে যাওয়ার জন্য বাংলাদেশের মানুষের সমর্থনও দরকার। আপনি এনসিপির প্রধান, কিন্তু এনসিপি দল গঠন হওয়ার আগে কি ছিল? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ ছিল নাহিদ ইসলাম। মানুষের সমর্থন পেয়েছে, গণবিক্ষোভে মানুষকে, সব রাজনৈতিক দলকে, সাধারণ মানুষকে, ঘরের গৃহিণীদেরকে পাশে পেয়েছে। সেইখান থেকে সে ভেবেছে আমাকে ক্ষমতার অলিন্দে যেতে গেলে রাজনৈতিক দল করতে হবে। সেই দলের এখন তুমি একটা অন্যতম মুখ সেই দলেরও। কিন্তু তাদের পাশে অন্তর্বর্তী সরকারের এখন অন্যান্য যারা উপদেষ্টা আছেন, উপদেষ্টাদের তো আমি ভুল ত্রুটি ব্যক্তিগতভাবে কে কি করেছে সেগুলো তো অবশ্যই আলোচনা সমালোচনায় আসবে, কিন্তু সব উপদেষ্টা তো এনসিপি কে সমর্থন করবে এমন ভাববার কোনো কারণ নেই। নাহিদ ইসলাম এগুলো তো বলবেই। এবং এটা নাহিদ ইসলাম কেন, আরেক ইসলাম পরমা শিশু এই জায়গা থাকলে পরমা শিশু বলতো। মাত্র তো 3 মাস সময়, যে কোনো উপদেষ্টার কিন্তু স্বাধিকার আছে যে কোনো রাজনৈতিক দলের কাছে যাওয়ার। সকলে যে এনসিপি কে সমর্থন করবে এরকম ভাববার কোনো কারণ নেই। অন্তর্বর্তী সরকারের তো আর তো ইলেকশন হলে তারা কোথায় যাবে? সবাই তো ক্ষমতার অলিন্দে থাকতে চায়, এতে অন্যায় কোথায়? এইটাও যে বলছেন এনসিপি নাহিদ ইসলাম, এটাও একটা রাজনৈতিক প্রচার, ভোট আদায়ের কৌশল। এতে কোনো অন্যায় নেই, ও বলেছে বলে তো আজকে আমরা আলোচনা করছি। পরমাশিস, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি দীর্ঘ সময়ে আমাদের দর্শকদের সামনে তোমার মূল্যবান বিশ্লেষণ তুলে ধরলে। প্রিয় দর্শক, আমি শুধু শেষ করবো কথা বলেই যে নাহিদ ইসলামের এই বক্তব্য থেকে পরিষ্কার বেশ কয়েকটি বিষয় আমার মনে হয়েছে। প্রথম কথা হচ্ছে যে নাহিদ ইসলামের মধ্যে হয়তো কোথাও একটা হতাশা কাজ করছে এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ নাহিদ ইসলাম যে কমিটমেন্ট নিয়ে গণঅভ্যুত্থানে, বা নাহিদ ইসলামের যে ছাত্র জনতা বা বৈষম্য বিরোধী ছাত্র জনতা জোট যে কমিটমেন্ট নিয়ে তারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল বা গণঅভ্যুত্থান সংগঠিত করেছিল, সেই কমিটমেন্টের সঙ্গে হয়তো এই মুহূর্তের বাস্তবতার কোনো মিল হয়তো তিনি দেখতে পাচ্ছেন না। এবং স্বাভাবিকভাবেই দেশটি তো রাজনৈতিক বলয়ের ওপর দাঁড়িয়েই দেশ এগোবে, সরকার চালাবে কোনো রাজনৈতিক দল জোট মতাদর্শ। এনসিপি যেহেতু সদ্য ভূমিষ্ঠ হওয়া একটি রাজনৈতিক দল, তার রাজনৈতিক ভিত্তি এখনো বাংলাদেশে গড়ে ওঠেনি। এনসিপির থেকে বরং বেশি শক্তিশালী ছাত্র জনতা বা বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন বা সেই মুখ বেশি শক্তিশালী বলে আমার মনে হয়। সেক্ষেত্রে আর এই মুহূর্তে যে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে নাহিদ ইসলাম অভিযোগ করছেন যে কিছু রাজনৈতিক দলের সঙ্গে উপদেষ্টারা যোগাযোগ করতে শুরু করেছেন এবং তাদের নৈতিক যে বিষয়ে যে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা সরকারে উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন, অনেকেই সেই নৈতিক আদর্শ থেকে তাদের বিচ্যুতি ঘটেছে এবং তারা সেফ এক্সিট করার কথা ভাবছেন। এটি কোন রাজনৈতিক দলের সঙ্গে এই উপদেষ্টারা যোগাযোগ করছেন সেটি নাহিদ ইসলাম পরিষ্কার করেননি, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে নাহিদ ইসলাম বলতে চেয়েছেন যে যাদের সম্ভাবনা আছে ক্ষমতায় যাওয়ার তাদের সঙ্গে যোগাযোগ করছেন। এক্ষেত্রে পরিষ্কার করেননি, সেখানে পরিষ্কার যেহেতু করেননি সেটা আমাদের বলাটাও ঠিক হবে না। আমরাও এই মুহূর্তে দাঁড়িয়ে এমন একটি রাজনৈতিক অঙ্কে দাঁড়িয়ে বাংলাদেশটা দাঁড়িয়ে রয়েছে, বোঝা মুশকিল যে বাংলাদেশের ক্ষমতায় কারা যাচ্ছেন না, বা ইলেকশনটি ফেব্রুয়ারিতে আদৌ হবে কি হবে না। সুতরাং এই মুহূর্তে আমারও প্রেডিকশন করা খুবই মুশকিল এবং আমি প্রেডিকশন করতে পারছি না, বা প্রেডিকশন করলেও আমি অন স্ক্রিনে বলতে পারছি না। তবে নাহিদ ইসলামের এই বক্তব্যটি যে হতাশারই বহিঃপ্রকাশ সেটি আমি দৃঢ়ভাবে বলতে পারি, কারণ হতাশা অনেকগুলো দিক থেকে। ওই যে কমিটমেন্ট ব্রেক হয়ে যাচ্ছে, 2 হচ্ছে তারা রাজনৈতিক কৌশলের কাছে পেরে উঠছে না, কারণ সদ্য ভূমিষ্ঠ হওয়া একটি রাজনৈতিক শক্তি, আর তার চারপাশে নাহিদ ইসলামদের দলের চারপাশে
বাঘা বাঘা রাজনৈতিক শক্তি রয়েছে, বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় পার্টি বা ভিপি নুরের দল, সেটাও অনেক বেশি রাজনৈতিকভাবে প্রভাবশালী তাদের থেকেও। স্বাভাবিকভাবেই রাজনৈতিক দিক থেকে তারা অনেক এখনো তাদের পরিপক্কতা তৈরি হয়নি এবং পেরেও তাদের রাজনৈতিক কৌশল শেখার ক্ষেত্রে তাদের অনেক সময় নিতে হবে। খুব কম সময় তারা পেয়েছেন। এই মিডিয়াতে তাদের প্রভাব কম, তারা নিজেরাই বিভিন্ন সময় স্বীকার করেন তাদের মিডিয়াতে তাদের দখল কম, মিডিয়া তাদের ঠিকঠাক মতো, বাংলাদেশের মিডিয়া তাদের ঠিকঠাক মতো তাদের বক্তব্য তাদেরকে সঠিকভাবে জায়গা দেওয়া হচ্ছে না, কিংবা মিডিয়াও তাদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করে, আন্তর্জাতিক মিডিয়াও তাদের পক্ষে কথা বলছে না। এই সমস্ত কারণেই নাহিদ ইসলাম হয়তো এই ধরনের বক্তব্য দিতে পারেন, কিংবা তার কাছে হয়তো এমন তথ্য প্রমাণ থাকতেও পারে যে সত্যি কয়েকজন উপদেষ্টা হয়তো সেফ এক্সিট নেবার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করছেন। এটা হতেও পারে, সেটা সময় বলবে। তবে আপাতত শুধু এইটুকুনি বলবো যে নির্বাচনের মাঠে আরো অনেক নতুন নতুন অঙ্ক আমরা সামনে দেখব, অনেক নতুন নতুন ঘটনা আমরা সামনে দেখব, অনেক কিছুই আমরা খবরের শিরোনাম হতে দেখব। এই সমস্ত বিষয় চলতেই থাকবে। তবে আমাদের প্রত্যাশা থাকবে এই চলমান এই নতুন নতুন শিরোনামের মধ্যেই বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরবে, একদম বাংলাদেশের সাধারণ মানুষের অংশগ্রহণে ভোটের মাধ্যমে যে নির্বাচিত সরকার, আর সেই সরকার রাজনৈতিক একটি দল হতে পারে কিংবা জোটভুক্ত সরকার হতে পারে, বাংলাদেশ গণতান্ত্রিক পরিবেশে ফিরবে এবং আগামীতে সোনার বাংলাদেশ তৈরি হবে। তো আজকে এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। আমার বিশ্বাস আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তবে আজকে এখানেই ইতি টানছি, আবার দেখা হবে প্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে। নমস্কার। নমস্কার।